কিরে অনিন্দিতা, প্রিয়া, রায়, তোরা এইরকম ভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকবি নাকি? কোথায় যাবি সেটা ঠিক কর না। এই ব্যাংকক যাব কিন্তু কোথাও যাবার নাম নেই। তোরা ঠিকভাবে বল তো কোথায় যাবি? আমি আর কি বলবো, তোরা যেখানে যাবি আমিও সেখানে যাব। আর শুধু আমি কেন, আমরা সকলেই সেখানে যাব। কি রে পল্লবী, প্রিয়াঙ্কা, তোরাও যাবি তো? হ্যাঁ রে, যাবো না মানে? কিন্তু সকলকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, একজনকে নিয়ে মাথা ব্যথা রয়েছে, সেটা হলো রায়। রায়ের দুই দাদা আর বাবা ওকে তো ছাড়বেই না, আবার আমাদের সঙ্গে তো একদমই নয়। আমি তো প্রথমবার কতবার করে বললাম দুই দাদাকে আমার সঙ্গে ঘুরতে যাবার ব্যাপারে, কিন্তু ওর দুই দাদা তো মানলই না। আরে চুপ কর তো, তোদের আর এবার কিছু বলতে হবে না। এবার আমার দুই দাদাকে আমি নিজেই মানিয়ে নেব। আর হ্যাঁ, বাবাকে তো আমি ঠিক মানিয়ে নেব। তোরা শুধু কোথায় যাবি ঠিক কর। কোথায় আবার যাব? কি রে, তোরা সকলে বল না কোথায় যাওয়া হবে? প্রতিবার তো আমরা অনেক বড় বড় জায়গায় ঘুরতে যাওয়া হয়, কিন্তু এবার আমি ভাবছি কোনো শহরে বা বিদেশে নয়, এবারে যেতে হলে আমি কোনো এক গ্রামে ঘুরে আসব। গ্রামের সুন্দর দৃশ্য, আবহাওয়া, ওই মুহূর্তগুলো উপভোগ করলে দেখবি তোদের সকলেরও ভালো লাগবে। হ্যাঁ ঠিক বলেছিস অনিন্দিতা, আমার মামার বাড়ি হচ্ছে পলাশপুর গ্রামে। ওখানে সুন্দর সুন্দর গাছপালা, ঘরবাড়ি, মাঠ, কত ফাঁকা জায়গা। শহরের মতো একদম নয়। শহর আর গ্রাম কত আলাদা হয়, তাই না? শহরে তো কত দোকানপত্র, কত কিছু, আর গ্রামে গ্রামে ফাঁকা মাঠ, ফাঁকা জমি, আর ওখানের আবহাওয়াটা অনেক সুন্দর হয়। কিন্তু এত টাকা পয়সা নিয়ে আমরা গ্রামে যাব? কোনো শহরে বা বিদেশে হলে বাবা হয়তো আমাকে যেতে দিত, কিন্তু গ্রামের নাম শুনলে যে বাবা আমাকে প্রথমেই না বলে দেবে, তাহলে তখন আমি কি বলবো? আরে বাবা, তুই বলবি কেন তুই গ্রামে যাবি? তুই বলবি যে আমি সকল বন্ধুদের সঙ্গে শহরে যাব, যে কোনো একটা শহরের নাম বলে দিবি, আর না হলে বলবি বিদেশে যাব। ব্যাস, তাহলে আবার চিন্তা কিসের? কিরে, তাহলে আমরা সকলে পলাশপুর যাওয়া হচ্ছে তো? তোরা সকলে রাজি তো আমার মামার বাড়ি যাওয়ার জন্য? সত্যি, যখন ছোটবেলাতে যেতাম তখন অনেক ভালো লাগতো। কত বছর হয়ে গেছে যাইনি। তোরা যাবি? আমি মামাকে ফোন করে বলে দেব। তাহলে কবে যাওয়া হচ্ছে বল? পূজা, যাওয়া তো সকলেরই হবে, কিন্তু রায় আগে ওর বাবাকে বলুক, তারপর তো কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। রায়, তুই আজকে গিয়ে তোর বাবাকে এই খবরটা শোনা। অনিন্দিতার কথাতেই রাজি হয়ে যায় এবং বাড়িতে গিয়ে সে তার বাবাকে বলবে বলে ঠিক করে ফেলে। আসলে তারা ছিল 5 বান্ধবী, পূজা, অনিন্দিতা, প্রিয়া, রায়, প্রিয়াঙ্কা এবং পল্লবী। তারা 5 বান্ধবী মিলে দেশ বিদেশে ঘোরাফেরা করত, কারণ তারা ছিল খুবই ধনী। বাবা দাদাদের টাকা থাকার কারণে তারা 5 বান্ধবী মিলে যেখানে ইচ্ছে সেখানে চলে যেত। কিন্তু রায়ের একটু প্রবলেম হতো, তার বাবা তাকে একা মোটেও ছাড়তো না, যার কারণে আজ রায়কে নিয়ে এত সমস্যা দেখা দিচ্ছিল। সেদিন বাড়িতে গিয়ে তার বাবাকে বিদেশে যাবার কথা বলে, কিন্তু তার বাবা সোজা না বলে দেয়। বাবার মুখে না কথাটা শুনে তখন রায় নিজের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে বসে থাকে। বাবা, আমি তোমার সঙ্গে একদম কথা বলবো না। তুমি আমার কোনো কথার মূল্য দাও না। তুমি শুধু নিজের কাজটা বোঝো। তুমি আমাকে আমার বান্ধবীদের সঙ্গে কোথাও যেতে দাও না। আমার তো এখন এনজয় করার বয়স। বাবা, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি এখানেই বসে থাকবো রুমের দরজা বন্ধ করে। তুমি যতক্ষণ না আমাকে যেতে দিচ্ছ ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। রায়ের মুখে এই কথা শুনে তার বাবা কিছুক্ষণ পরে যাবার জন্য রাজি হয়ে যায় এবং রায়কে তার বান্ধবীদের সঙ্গে যাবার জন্য পারমিশন দিয়ে দেয়। বাবার মুখে হ্যাঁ শুনে রায় খুশিতে নেচে ওঠে আর তার বান্ধবীদেরকে এই খুশির খবরটা শুনিয়ে দেয়। পরের দিন সকালে 5 বান্ধবী মিলে পলাশপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের শহর থেকে পলাশপুর ছিল বেশ কয়েক মাইল দূরে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় তারা সকলে মিলে পূজার মামার বাড়িতে আসে। তারপর তারা সেখানেই রাত কাটায়। সেদিন রাত হয়ে যাবার পরে তারা 5 বান্ধবী মিলে গ্রামের কিছুই দেখতে পায়নি। তাই পরের দিন সকাল থেকেই তারা 5 বান্ধবী ঘুরতে বেরিয়ে পড়ে। গ্রামের আশেপাশে চারিদিকটা ভালো করে ঘুরে দেখতে থাকে। তাদের এই সুন্দর দৃশ্য খুবই ভালো লাগছিল। পূজা, তোর মামার বাড়ির গ্রামটা কত সুন্দর। আমরা আগে তো কত দেশ বিদেশে গিয়েছি, কিন্তু এত সুন্দর মুহূর্ত আমি কখনোই উপভোগ করতে পারিনি। আজ এই গ্রামে এসে মনে হচ্ছে যেন আমি প্রকৃতিক এক সুন্দর মোহময় দৃশ্য অনুভব করতে পারছি। আর এই দৃশ্য আমি কখনোই ভুলবো না। সত্যি, গ্রামের মানুষগুলো কত সুন্দর, আর গ্রামের এই ছবি আঁকা দৃশ্য একদম মন জুড়িয়ে দেয়। হ্যাঁ, তাই জন্যই তো বললাম আমার মামার বাড়ি পলাশপুরে, ওইখানেই গ্রাম। আমার অনেক ভালো লাগে। আর এই গ্রামে তাই জন্যই তো তোদের 4 জনকে নিয়ে আসলাম। তোরা এখানে না আসলে জানতেই পারতিস না যে এই গ্রামটা এত সুন্দর।
হ্যাঁ রে পূজা, তোর মামার বাড়ির গ্রাম সত্যি অনেক সুন্দর। এত সুন্দর গ্রাম আমি আগে কখনোই দেখিনি। সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে। ওই দেখ, ওখানে আবার কি রয়েছে? এটাকে কি বলে বলতো? নদী নাকি জলাশয়? এটা তো নদী, এখানেই অনেক মানুষ স্নান করে। চল, তোরা করবি নাকি? পূজা, এখানে এরকম খোলামেলা জায়গায় আমরা কিভাবে মেয়েরা স্নান করব? আর আমরা তো এখন সুইমিং স্যুট পরে নেই, তাহলে আমরা কিভাবে এখানে স্নান করব? আমরা কি জামা পরেই নেমে পড়বো? চল তো, এখানে অত সুইমিং স্যুটের প্রয়োজন পড়বে না। এটা তো গ্রাম, এখানে সকলে গামছা জামা কাপড় পরে স্নান করে নেয়। চল, আমরাও নেমে পড়ি। কিন্তু পূজা, আমার খুবই কেমন একটা লাগছে। এইরকম এখানে তো অনেক ছেলেরাও রয়েছে, আর এখানে যদি আমরা স্নান করি আর কেউ যদি আমাদের দেখে ফেলে তখন কি হবে? দেখ, আমি এখানে স্নান করতে পারবো না। রায়ের এই কথাতে তার 4 বান্ধবী মিলে তাকে নদীতে নামতে বাধ্য করে। 4 বান্ধবীর কথা ফেলতে না পেরে রায় নদীতে নেমে পড়ে এবং তারা 5 বান্ধবী মিলে নদীতে নেমে খুবই ভালোভাবে স্নান করতে থাকে এবং তারা খুব মজাও করতে থাকে। সুইমিং পুলের মতো তারা সাঁতারও কাটতে থাকে, কিন্তু তারা এটা মোটেও জানতো না যে তাদের কেউ একজন দেখছে। তারা 5 বন্ধু মিলে স্নান করার পর বাড়িতে ফিরে আসে। তারপর তারা জামা কাপড় বদলে নেয়। তারপর পূজার মামি বলে, পূজা, তোমার বান্ধবীদেরকে নিয়ে এই মাদুরে বসে পড়ো, আমি তোমাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। পূজা তার বান্ধবীদেরকে নিয়ে মাদুরে বসে পড়ে। মাদুরে বসে তারা সকলে মিলে একসঙ্গে খাবার খায়। খাবার খাওয়া দাওয়ার পর তারা 5 বান্ধবী মিলে আবারও ঘুরতে বেরোবার সিদ্ধান্ত করে। তখনই রায়ের ফোনে এক নোটিফিকেশনের আওয়াজ আসে। তখন রায় ফোনটা হাতে নিয়ে দেখে আর চমকে ওঠে। রায়কে দেখে পূজা বলে, কিরে, তোর আবার হঠাৎ করে কি হলো? তুই এইরকম ভাবে চমকে গেলি যে হাতে ফোন নিয়ে? তোর বাবা কি জেনে গেল তুই গ্রামে এসেছিস? পূজা, অনিন্দিতা, প্রিয়াঙ্কা, প্রিয়া, এটা কি? এটা যদি বাবা দেখে ফেলে তাহলে কি হবে? আমি তাহলে গেলাম, আমার আর রক্ষে নেই, তোরা আমাকে বাঁচা রে। রায়ের মুখে একথা শুনে রায়ের 4 বান্ধবী তার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে এক এক করে দেখতে থাকে এবং তারা সকলেই চমকে ওঠে। তারা সকলেই দেখে যে তাদের আগের দিনে স্নান করার ভিডিও ভাইরাল হয়ে গেছে। কেউ একজন তাদের স্নান করার ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে। এটা দেখে তার 5 বান্ধবী অনেকে কান্নাকাটি করতে থাকে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই পূজার মামি তাদের কাছে আসে আর তাদেরকে কি হয়েছে জিজ্ঞাসা করে। কি ব্যাপার, তোমাদের চোখে জল কেন? দেখো, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে বলতে পারো। আমরা তো তোমার নিজের মামা মামি, তাহলে আমাদের কাছে আবার কি লোকাবে? বলো না কি হয়েছে তোমাদের। পূজা, তুমি চুপ করে রয়েছো কেন? বলো না আমাদের। মামির মুখে এই কথা শুনে পূজা মামিকে ভিডিওটা দেখায়। তখন পূজার মামি ফোনটা নিয়ে আর তাদের 5 বান্ধবীকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশকে ভিডিওটা দেখিয়ে বলে, দেখুন অফিসার, দেখুন, আমাদের গ্রামের মেয়েরা নদীতে এরকম ভাবে স্নানও করতে পারবে না। আমরা বইয়েরা এরকম ভাবে স্নান করতে যাই, কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দেয়। এইরকম না জানি আরো কত মেয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আপনাকে এই ছেলেটাকে ধরে বার করতেই হবে। পূজার মামির মুখে এই কথা শুনে পুলিশ অফিসার অপরাধীকে খোঁজাবার জন্য বেরিয়ে পড়ে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর অপরাধী ধরা পড়ে। অপরাধী ধরা পড়ে যাবার পর তারা 5 বান্ধবী মিলে তাকে জেলের ঘানি টানার সিদ্ধান্ত নেয়। তাদের 5 বান্ধবীদের কথা মতো সেই অপরাধীকে জেলের ঘানি টানতে হয়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ভিডিও ভাইরাল হয়ে যাবার পর থেকে তাদের 5 বান্ধবীর মনের ভিতরে একটা ভয় চলে আসে। তাই তারা আর পুকুরে বা নদীতে স্নান করতে যেতে পারছিল না, যার কারণে তাদের অনেকে মন খারাপ হচ্ছিল। আর তাদের মন খারাপ দেখে পূজার মামি বলে, দেখো, তোমরা মন খারাপ করো না। আমি জানি তোমাদের সঙ্গে যা হয়েছে অনেক খারাপ হয়েছে, কিন্তু আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। তোমরা তো শহরের মেয়ে, তোমরা তো সুইমিং পুলে স্নান করতে বেশি পছন্দ করো, তাই না? আমি বলি কি, তোমরা গ্রামেও সুইমিং পুলে স্নান করতে পারো। মামি, কিন্তু আমরা গ্রামে কিভাবে সুইমিং পুলে স্নান করতে পারবো? আমার মাথায় তো কিছুই আসছে না। তুমি কি বলতে চাইছো? এখানে সুইমিং পুল কি করে আসবে? সুইমিং পুল তো শহরে বিদেশে থাকে, গ্রামের সুইমিং পুল কিন্তু কি করে, কিভাবে? দেখো পূজা, অনিন্দিতা, প্রিয়া, রায়, প্রিয়াঙ্কা, আমি তোমাদের সকলকে একটা বুদ্ধি দিচ্ছি। আমাদের বাড়ির পিছনে কোনো লোক যাতায়াত করে না, আর কেউ দেখতেও পায় না। একটা ফাঁকা জায়গা রয়েছে, বেশ বড় মতোই, তারই পাশে বাঁশঝাড় রয়েছে। সেখান থেকে বাঁশ কেটে তোমরা বাঁশে সুইমিং পুল বানাতে পারো, আর আমিও তোমাদেরকে সাহায্য করব।
মামির মুখে এই কথা শুনে তারা 5 বান্ধবী অনেকে খুশি হয়ে যায়। পরের দিন সকাল থেকেই তারা বাঁশ কাটা শুরু করে দেয়। পূজার মামা বাঁশ কেটে জড়ো করে, আর তারপর পূজার মামি এবং পূজা, অনিন্দিতা, প্রিয়া, প্রিয়াঙ্কা, রায় সকলে মিলে বাঁশগুলোকে চারিদিকে ভালোভাবে বেঁধে বাঁশের সুইমিং পুল বানাতে থাকে। দেখতে দেখতে বেশ 2 দিন অতিবাহিত হয়ে যায়। 2 দিন পর তাদের বাঁশের সুইমিং পুল একদম রেডি হয়ে যায়। তখন তারা 5 বান্ধবী মিলে বাঁশের সুইমিং পুলে ভালোভাবে খোলামেলা ভাবে স্নান করতে থাকে। গ্রামে এইরকম ভাবে সুইমিং পুলে স্নান করতে তাদের অনেকই ভালো লাগছিল। যতদিন ছিল তারা বাঁশের সুইমিং পুলে স্নান করছিল। তারপর তারা 5 বান্ধবী মামা মামিকে ধন্যবাদ জানিয়ে শহরে ফিরে আসে। আর এইরকম ভাবেই তাদের যখনই মন যেত তারা গ্রামে গিয়ে বাঁশের সুইমিং পুলে স্নান করত। এইরকম ভাবেই তারা 5 বান্ধবী মিলে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। অঞ্জলি দেবী তার একমাত্র ছেলে বিকাশ আর বৌমা অর্পিতাকে নিয়ে কলকাতা শহরে বসবাস করে। বিকাশ একটা ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু ফ্যাক্টরির মালিক অন্য একজনকে ফ্যাক্টরিটা বিক্রি করে দিচ্ছিল, যার কারণে সব শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। তারই মধ্যে ছিল বিকাশ। হঠাৎ করে বিকাশের ফ্যাক্টরির মালিক তাকে ফোন করে এবং কাজ থেকে বাতিল করে দেবার কথা বলে। কাজ চলে যাওয়ার ফলে বিকাশ, অঞ্জলি দেবী আর অর্পিতা খুবই ভেঙে পড়ে। মা, এখন তো আমার কাছে চাকরিটাও নেই, আমি এখন কি করে কাজ করব? অর্পিতা, এখন কোথায় ধরে কাজ পাওয়া যায় বলো তো? বাড়ি ভাড়া, কারেন্টের বিল, রেশনপত্র, সংসার চালাবার মতন তো একটা কাজ চাই। আমাকে তো কাজটা করতেই হবে, না হলে এসব আমি কি করে পারবো? বিকাশ, তুমি শুধু শুধু এত চিন্তা করো না। চিন্তা করলে তোমার মাথা আরো যন্ত্রণা করবে, একটা বড়সড় রোগ এসে যেতে পারে। বলছি শোনো না, আমি একটা বিউটি পার্লারে অ্যাপ্লাই করেছি আর ওখানে আমি সিলেক্ট হয়েছি। যদি তোমরা বলো তাহলে আমি কি ওই বিউটি পার্লারে জয়েন করতে পারি? বৌমা, তুমি বাড়ির বৌমা হয়ে বিউটি পার্লারে কাজ করবে? আর তাছাড়া আর তো কোনো উপায়ও নেই, হাতে টাকা কড়ির খুবই দরকার। এখন টাকা কড়ি জোগাড় করতে গেলে যাই হোক একটা কিছু করতে হবে। বিকাশ, তুই যাই হোক একটা কাজের সন্ধান কর, যদি পেয়ে যাস। আর এদিকে ততক্ষণ বৌমা বিউটি পার্লারে জয়েন করুক। কিন্তু অর্পিতা, তুমি তো এর আগে একটা বিউটি পার্লারে গিয়েছিলে, আর সেখানেও তোমাকে অনেক অপমান হতে হয়েছে। আমি দ্বিতীয়বার চাই না যে তুমি কোথাও অপমান হও। আমি জানি তুমি যদি এই নতুন বিউটি পার্লারে জয়েন করো তাহলে ওখান থেকে তোমাকে অনেক কথা বলবে, তোমার গায়ে রঙলে সকলেই প্রশ্ন করবে, তখন তোমারই মন খারাপ হয়ে যাবে। দেখ বাবা, সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাদের টাকার খুবই দরকার। বাড়ি ভাড়া দিতে হবে, কারেন্টের বিল দিতে হবে, সংসার চালাতে হবে, এইসব কিছু করার জন্যই টাকা দরকার। আর তুই যতক্ষণ না কাজ পাচ্ছিস ততক্ষণ বৌমা বিউটি পার্লারে কাজটা করুক। বৌমা এই কাজটা করলে তাহলে অনেকটা আমাদের উপকার হবে। মায়ের কথাতেই বিকাশ আর না বলতে পারে না। তখন বিকাশ আর অঞ্জলি দেবী দুইজনেই বৌমাকে পার্লারের কাজ করানোর জন্য হ্যাঁ বলে দেয়। তখন অর্পিতা অনেকই খুশি হয়। অর্পিতা নিজের কথা না ভেবে পরের দিন সকালে বিউটি পার্লারে যায়। অর্পিতার গায়ের রং দেখে সেখানে থাকা পার্লারের ম্যানেজার লিজা বলে, এই যে এই কালো কয়লা মেয়েটা আমাদের বিউটি পার্লারে কি করছে? আর তোমাকে বিউটি পার্লারে ঢুকতে কে দিল? তুমি কিভাবে আমাদের বিউটি পার্লারে চলে আসলে? কে তোমাকে পারমিশন দিয়েছে? তুমি তোমার নিজের চেহারাটা আয়নাতে কখনো দেখেছো? ম্যাডাম, আমি এখানে অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম আর সিলেক্টও হয়েছি, তাই আমাকে এখানকার হেড মালকিন নয়না ম্যাডাম কাজে আসতে বলে দিয়েছে। কি? নয়না? নয়না তোমাকে এখানে কাজে আসতে বলেছে? এই নয়না ম্যাডাম না বসে বসে কি যে করে কি জানি, কিরকম মেয়েকে কাজে নিয়ে নেয়। দেখে শুনে কাজে নেওয়া দরকার। এইরকম কালো মেয়ে যদি আমাদের বিউটি পার্লারে থাকে তাহলে কেউই মেয়েটার কাছে বডি ম্যাসাজ করতে চাইবে না। ঠিক আছে ঠিক আছে, ওইখানে সাইডে গিয়ে বসে পড়ো। আর হ্যাঁ, তুমি ভেবো না আমি তোমাকে কাজ শিখিয়ে দেব। আমি তোমাকে কাজ শিখিয়ে দিতে পারবো না। লিজা ম্যাডামের কথা শুনে অর্পিতা খুবই অবাক হয়ে যায়। তার এইরকম ব্যবহার দেখে অর্পিতা লিজা ম্যাডামকে কিছুই বলে না। লিজা ছিল ওখানকার মেন ম্যাডাম, তার উপরে সবকিছু দায়িত্ব দিয়ে রেখেছিল নয়না ম্যাডাম। নয়না ম্যাডাম দিল্লিতে থাকতো, সেখান থেকে সে তো বারবার যাতায়াত করতে পারতো না, তাই জন্য এখানকার বিউটি পার্লারে লিজাকে সব দায়িত্ব দিয়ে রেখেছিল। কিন্তু লিজা বিউটি পার্লারে মালিক বলে মনে করত নিজেকে, আর তার কারণে লিজা সকলকে এইরকম ভাবেই অপমান করত। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন লিজা ম্যাডাম অর্পিতাকে বলে,
এই যে ব্ল্যাক, এদিকে এসো। তোমাকে ব্ল্যাক কালার বলেই ডাকবো। তোমার গায়ের রং ব্ল্যাক হওয়ার কারণে তোমার এই নামটা তোমার উপরে স্যুট করেছে। শোনো, ভিতরে রুমে একটা স্যার রয়েছে। স্যারকে কিন্তু ভালোভাবে বডি ম্যাসাজ করে দেবে, যাতে স্যার কোনো রকম কিছু বলতে না পারে। তোমার উপর যেন অনেক খুশি হয়ে যায়। আর যদি কিছু কথা শুনিয়েছে তাহলে দেখবে আজ তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে ম্যাডাম, আমি যথেষ্ট চেষ্টা করব স্যারকে খুশি করার। এই বলে অর্পিতা রুমের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর রেগে মেগে পুরানো ক্লায়েন্ট, যার নাম ছিল রাহুল রুমের ভেতর থেকে বেরিয়ে আসে আর রেগে মেগে লিজাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো ভেবেছিলাম এখানে আমার যেমন আধিক্যিত হয় তেমনই হবে। এটা ভেবেই তো আমি এখানে ছুটে চলে আসলাম। আর এখানে তো এত টাকা খরচ করি, কিন্তু এখন তুমি আমার বডি ম্যাসাজ করার জন্য এরকম কালো একটা মেয়েকে পাঠিয়েছো। ছি 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 ছি, আমার গায়ে একে টাচও করতে দেবো না, বুঝেছিস? সরি স্যার, সরি। আসলে আমারই ভুল ছিল। সত্যি আমার একদমই উচিত হয়নি এই কালো মেয়েটাকে আপনার সেবা করার জন্য পাঠিয়ে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার, আমি আপনার বডি ম্যাসাজ করে দিচ্ছি, চলুন। লিজা ম্যাডামের কথাটি রাহুল অনেকটা শান্তি হয়। তারপর লিজা ম্যাডাম নিজে রাহুলকে বডি ম্যাসাজ করে দেয়। তারপর রাহুল খুশি মনে বাড়িতে চলে যায়। তখন লিজা ম্যাডাম অর্পিতাকে বলে, এই তোমাকে আমি বলেছিলাম না ভালোভাবে ওনার সেবা যত্ন করতে, বডি ম্যাসাজটা ভালো করে করতে? কেন তুমি কি বডি ম্যাসাজ করতে পারো না? তাহলে আমাদের বিউটি পার্লারে কিসের জন্য এসেছো? বেরিয়ে যাও আমাদের বিউটি পার্লার থেকে। ওটা আমাদের পুরানো ক্লায়েন্ট, আর যদি আমি ওনাকে না খুশি করতাম তাহলে আমাদের এই বিউটি পার্লারে কত নাম খারাপ হয়ে যেত, শুধুমাত্র তোমার জন্য। ম্যাডাম, সত্যি বলছি আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওনাকে খুশি করতে পারলাম না। আমি তো যথেষ্ট চেষ্টা করেছিলাম ওনাকে খুশি করার, খুব ভালোভাবেই ওনার বডি ম্যাসাজ করছিলাম, কিন্তু ওনার তো ওইরকম পছন্দই হচ্ছিল না, যার কারণে এইরকম রেগে মেগে বার হয়ে সোজা আপনার কাছে চলে এলো। সত্যি আমার তো এই নয়না ম্যাডামটাকে এত রাগ ধরছে না, কি বলবো। সেখানে বসে বসে এইখানে বিউটি পার্লারে নতুন নতুন মেয়েকে ঢুকিয়ে দিচ্ছে, আর এগুলো সব আমাকে সহ্য করতে হচ্ছে। এই বলে লিজা ম্যাডাম আবারও নিজের কাজে লেগে পড়ে। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। মাস গেলে অর্পিতা বেশ ভালো টাকায় পেয়ে যাচ্ছিল, যার কারণে তার সংসারের অবস্থা একটু হলেও ঠিক হয়েছিল। দেখতে দেখতে আরো কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন এক ছেঁড়া করা জামা পরে রিনা নামের এক মেয়ে বিউটি পার্লারে ঢুকে আসে। তাকে দেখে লিজা ম্যাডাম বলে, এই যে কে তুই? আমাদের বিউটি পার্লারে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে? তোর মতো ভিখারিকে ঢোকার পারমিশন দিয়েছে? তুই ভিখারি, রাস্তায় গিয়ে ঘোরাফেরা কর। আমাদের বিউটি পার্লারে কেন ঢুকেছিস? ম্যাডাম, আমি একটা কাজের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। আসলে আমি অনেক দরিদ্র, তাই আমি এই বিউটি পার্লারে কাজ করে আমার সংসার চালাতে চাই। আর আমি অনলাইনে দেখেছি, ওখানে নয়না ম্যাডাম আমাকে বলে দিয়েছে এই বিউটি পার্লারে কাজে লাগবে। এখানে লিজা ম্যাডাম নাকি সবকিছু শিখিয়ে দেয়। কি এখন ভিখারিদেরও বিউটি পার্লারে কাজ শেখাতে হবে? এই নয়না ম্যাডাম বসে বসে কি যে করছে আমি তো সহ্য করতে পারছি না। আমি তোমাকে কোনোভাবে কাজ শেখাতে পারবো না, তুমি বেরিয়ে যাও আমার এই বিউটি পার্লার থেকে। ম্যাডাম, কিছু মনে করবেন না, কিন্তু এই বিউটি পার্লারটা তো আপনার নয়, আপনি তো এখানকার হেড বলে এটা মনে করবেন না যে এই বিউটি পার্লারটা আপনার। নয়না ম্যাডাম আপনাকে হেড করে রেখেছেন, কারণ নয়না ম্যাডাম আপনাকে অনেক বিশ্বাস করেন, যার কারণে এই গরিব দরিদ্র মেয়েকে আপনার কাছে কাজ শিখতে পাঠিয়েছেন। আর আপনি এইরকম করে তার সঙ্গে ব্যবহার করছেন। যদি নয়না ম্যাডামের কানে এই কথাটা ওঠে তাহলে তো উনি আপনাকে অনেক খারাপ ভাববেন। এই তোর সাহস তো কম নয়, একে তো কালো, তোর জন্য আমাদের বিউটি পার্লারে সব রেপুটেশন খারাপ হয়ে গেছে। কোনো ক্লায়েন্ট তোর কাছে মেকআপ বা বডি ম্যাসাজ করাতে চায় না, আর তুই এসেছিস আমাকে জ্ঞান দিতে। তুই জানিস আমি কে? আজ আমার জন্য এই বিউটি পার্লারে নয়না ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আমি যদি না থাকতাম, নয়না ম্যাডামের বিউটি পার্লার কখনোই থাকতো না। লিজা যখন এইসব কথা বলছিল তখনই দরজা দিয়ে নয়না ম্যাডাম বিউটি পার্লারে আসে। নয়না ম্যাডামকে দেখে লিজা অ্যাক্টিং করতে শুরু করে দেয়। ম্যাডাম, আপনি এসে গেছেন, আসুন আসুন, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন না এই নতুন মেয়েটার গায়ের রং এত কালো, তাও আবার মুখের ওপর তর্ক করছে। ম্যাডাম, এবার আপনি কিছু বলুন। সবকিছু ঠিক করতেই তো আমি এসেছি। লিজা, তোমাকে আর কোনো রকম কিছু নাটক করতে হবে না, সব নাটক আমি তোমার দেখে ফেলেছি। তুমি যে আমার পিছনে এইসব করে বেড়াচ্ছ এটা তো আমি জানতাম না। যদি জানতাম তাহলে আমি তোমাকে কোনোদিন এখানকার হেড কেন, তোমাকে আমি এখানে কাজেও রাখতাম না। তুমি কি ভেবেছো তুমি এখানে যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর আমি দূরে থাকি বলে তোমাকে দেখতে পাবো না? তুমি যে মেয়েটাকে ভিখারি বলে অপমান করেছিলে, এটা আমার দিদির মেয়ে। আমি ওকে পাঠিয়েছিলাম যাতে তোমার এই আসল মুখোশটা বেরিয়ে আসে। অর্পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের
তোমাদের জন্যই আমাদের এত সুন্দর বিউটি পার্লার এখনো রয়েছে। এই রে যা, নয়না ম্যাডাম সবকিছু শুনতে পেয়ে গেছে, তাহলে এখন কি হবে? না না, যেমন হোক করে আমার কাজটা তো বাঁচাতেই হবে। আমি বরং ক্ষমা চেয়ে নিই। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এরকম করব না। নয়না ম্যাডাম লিজার আর কোনো কথাই শোনে না, তাকে বিউটি পার্লার থেকে বার করে দেয়। লিজা যাবার পর নয়না ম্যাডাম অর্পিতাকে ওই বিউটি পার্লারে হেড করে দেয়, আর ওখানকার সব দায়িত্ব অর্পিতার উপরে ছেড়ে দেয়। তখন অর্পিতার মাইনে আরো বেড়ে যায়, আর এদিকে অর্পিতার স্বামীও একটা ভালো কাজ পেয়ে যায়। এইরকম ভাবেই দুইজন মিলে রোজগার করে আবারও তাদের অবস্থা ভালো করে ফেলে, আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।